A very good morning, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর চ্যাপ্টার প্রোটিন নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের একটা কমপ্লিট ডিসকাশন আমরা এখানে করব। তাই অবশ্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো ডাউট হলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে। যদি এই নোটসগুলো তোমাদের অ্যাভেল করতে ইচ্ছা করে বা তোমরা নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 11 নিউট্রিশন সেমিস্টার 1 এর চ্যাপ্টার প্রোটিন নিয়ে আলোচনা করব। প্রোটিনের কমপ্লিট ডিসকাশন কিন্তু আমরা এখানে করব। প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ প্রোটিন। প্রোটিন বলতে আমরা কি বুঝি? প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত উপাদানের সমন্বয়ে তৈরি হয়। এটা একটা জৈব যৌগ যা আমাদের জীবদেহের গঠন তার সাথে সাথে ক্ষয় পূরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। প্রোটিন আমাদের দেহকোষের প্রধান উপাদান রূপে গণ্য করা হয় এবং যে সমস্ত খাদ্য উপাদানগুলো রয়েছে তাদের মধ্যে প্রোটিনকে দেহ সংগঠক এবং দেহ সংরক্ষক এই খাদ্য হিসাবে কিন্তু গণ্য করা হয়ে থাকে। আমাদের দেহকোষ, মাংসপেশি, রক্ত এবং অন্যান্য যে সমস্ত প্রাণরক্ষক জীবনদায়ী পদার্থ রয়েছে তার গঠনের জন্য একমাত্র এই প্রোটিনকেই কিন্তু প্রয়োজন হয়ে থাকে। সেই কারণে প্রোটিনকে আমরা দেহ নির্মাণকারী অথবা বডি বিল্ডিং ফুড কিন্তু বলে থাকি। তাহলে প্রোটিনের অনেক রকমের কাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রোটিন দেহের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে সংঘাত হতে দেয় না, তার মানে আমরা বলতে পারি ফাইট, সংঘাত হতে দেয় না এবং প্রোটিনকে তাই বাফার অথবা সংঘর্ষ প্রশমনকারী, তার মানে এক একজন হয় না যে কোনো দুটো জায়গার মধ্যে যদি যুদ্ধ হয় অ্যাজ আ মিডিয়েটর হিসেবে কাজ করে ওই যুদ্ধ থামানোর জন্য, তো প্রোটিন কিন্তু সেই রকমই একটা বাফার অ্যাকশন প্লে করে থাকে। আমাদের দেহের যা ওজন সেই ওজনের 20 ভাগ হচ্ছে প্রোটিন। প্রোটিন আমাদের দেহ নির্মাণের উপাদান যোগায় এবং নানা কাজের জন্য কোষগুলোর মধ্যে সমন্বয় সাধন করে থাকে। তাদের যে ক্ষয় হয় তাকে পূরণ করে। 25 বছরের পর সাধারণত মানুষের দেহের আর কোনো বৃদ্ধি হয় না, কিন্তু তার মৃত্যু পর্যন্ত জীবকোষে বিভিন্ন যে ক্ষয়ক্রিয়া চলতে থাকে প্রোটিনই কিন্তু সেই ক্ষয় পূরণ করে থাকে। শিশুদের বৃদ্ধি বলো বা পুষ্টি বলো বা মানসিক বিকাশ বলো বা রোগ প্রতিরোধের জন্য কিন্তু প্রোটিনেরই প্রয়োজন হয়। প্রোটিনের যদি অভাব হয় তাহলে প্রাপ্তবয়স্কদের যে পুষ্টি সেই পুষ্টি বিঘ্নিত হয় এবং বিভিন্ন রকমের কিন্তু অসুস্থতাও দেখতে পাওয়া যায়। তাহলে এই প্রোটিন গঠন হয় কি করে বা প্রোটিনের গাঠনিক বিষয়টা কি? প্রথমত আমরা দেখলাম যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এর মধ্যে রয়েছে, আবার কোনো কোনো প্রোটিনে সালফারও থাকে। কিন্তু প্রোটিনের নাইট্রোজেন থাকে প্রায় 16 ভাগ, মানে ম্যাক্সিমামটা কিন্তু নাইট্রোজেন থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি করে বন্ড NH2 বা অ্যামিনোমূলক থাকে এবং একটা করে কার্বক্সিমূলক বা বন্ড COOH থাকে। কার্বক্সিল বর্গ বা মূলক যেগুলো হয় সেগুলো অ্যাসিডিয়াস হয়, আর অ্যামিনো বর্গ যা হয় সে কিন্তু বেস হয় বাই নেচার। তাহলে অ্যামিনো মূলকটা সাধারণত কার্বক্সিমূলকের পাশের কার্বনে যুক্ত থাকে। দেখা যায় তাহলে এই হচ্ছে আমার অ্যামিনো গ্রুপ এবং এই হচ্ছে আমার কার্বক্সিল গ্রুপ। তাহলে সেম যা বলা হয়েছে সেইভাবেই কিন্তু যুক্ত। প্রখ্যাত রসায়নবিদ ML ফিশারের মতে একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের সঙ্গে অপর একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সি মূলক যুক্ত হয়। এইভাবেই কিন্তু দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে NHCO লিঙ্কেজ গঠিত হয়। এই যে NHCO লিঙ্কেজ এটা পেপটাইড বন্ধনী বলে থাকে। তাহলে পেপটাইড বন্ধনী কাকে বলে? এই যে NHCO লিঙ্কেজ সেই লিঙ্কেজকে পেপটাইড বন্ধনী বলা হয়ে থাকে। বন্ধনটি CONH প্রকৃতির হয়। এটি আবার গঠিত হবার পর এক অণু কি মুক্ত করে? জলও কিন্তু মুক্ত করে থাকে। বলছে দুটি অ্যামিনো অ্যাসিড অণু পরস্পরের সঙ্গে একটি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তার মানে কোনটা? আমরা যদি দেখে থাকি NHCO, এবং যে অণুটি গঠন করে তাকে বলা হয় ডাইপেপটাইড। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডাইপেপটাইড। এবার
এই যে ডাইপেপটাইড, সেই ডাইপেপটাইড কেমন দেখতে হয়? ঠিক এই রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেপটাইড বন্ড, সে পেপটাইড বন্ড কিন্তু এখানে গঠন করে থাকে। তাহলে ডাইপেপটাইডের রাসায়নিক গঠন কেমন হবে? এইভাবে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এক অণু জল বিমুক্ত করে এবং ডাই, ট্রাই, টেট্রা সবশেষে বহু অ্যামিনো অ্যাসিড যুক্ত পলিপেপটাইড গঠন করে। ঠিক কার্বোহাইড্রেটে আমরা যেরকম পলিস্যাকারাইড দেখেছিলাম, ঠিক প্রোটিনের ক্ষেত্রে পলিপেপটাইড। এক একটি পলিপেপটাইড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে এবং প্রত্যেকটা প্রোটিন অণু একটা বা বহু পলিপেপটাইড দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে। পরপর অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে বৃহৎ প্রোটিন অণু বা পলিপেপটাইড কিন্তু গঠন করে থাকে। প্রোটিন একটা বৃহৎ আকার পলিপেপটাইড যৌগ এবং প্রোটিনের একটি অণুতে হাজার হাজার অ্যামিনো অ্যাসিডের অণু কিন্তু ওই যে পেপটাইড বন্ধনী বা NH CO বন্ড, সেই NH CO বন্ড দ্বারা কিন্তু যুক্ত থাকে এবং অ্যামিনো অ্যাসিডই কিন্তু প্রোটিনের মূল উপাদান। তাহলে অ্যামিনো অ্যাসিড এবার কি? অ্যামিনো অ্যাসিডের কথা যদি আমরা দেখি, তাহলে অ্যামিনো অ্যাসিড শুরুতেই আমরা দেখলাম যে প্রোটিনের অন্যতম মুখ্য উপাদান হিসাবে কাজ করে এবং একে বলা হয় বিল্ডিং ব্লক। যেরকম আমরা এক একটা ইট দিয়ে আমাদের বাড়ি তৈরি করি, ভিত্তিপ্রস্তর বলা হয় না, সেই ভিত্তিপ্রস্তর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তারপর যদি আমরা দেখি শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগের ক্ষেত্রে বিভিন্ন কাজের ভিত্তিতে আমরা এই শ্রেণীবিভাগ করে থাকি। প্রথমত, দেহের সংশ্লেষের ভিত্তিতে দু রকমের হয়, অত্যাবশ্যক আর অনাবশ্যক। এই যে অত্যাবশ্যক, এই অত্যাবশ্যক কেন এদেরকে আমি অত্যাবশ্যক বলছি? বিকজ এরা খাদ্যের প্রোটিনে যেসব অ্যামিনো অ্যাসিডের অস্তিত্ব জানা গেছে তাদের মধ্যে 8টা দেহের মধ্যে সংশ্লেষিত হয় না, দেহের মধ্যে তৈরি হয় না, কিন্তু আমাদের খাদ্যে এদের উপস্থিতি একান্ত প্রয়োজন। কারা? তাদের নাম এখানে দেওয়া রয়েছে: ভ্যালিন, আইসোলিউসিন, লিউসিন, থ্রিওনাইন, লাইসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন এবং মিথিওনাইন। অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড, তাহলে ঠিক অপোজিটটা হবে। শরীরের প্রোটিন প্রস্তুতিতে এগুলি ছাড়া আরো কতগুলি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়, তবে এরা খাদ্যের মধ্যে না থাকলেও কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না, শরীরের মধ্যে এরা সংশ্লেষিত হয়, অর্থাৎ দেহ নিজেই অ্যামিনো অ্যাসিডগুলি তৈরি করে নিতে পারে। তাই এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড। যেরকম অ্যালানাইন, তারপর আর্জিনাইন, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টিন, এটসেট্রা। আরও রয়েছে সেরিন, গ্লুটামিক অ্যাসিড, সিস্টেইন, গ্লুটামাইন। এবার হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে আমরা অ্যামিনো অ্যাসিডকে কি কি ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে ক্ষারীয়। কেন ক্ষারীয় বলছে? কারণ আমরা শুরুতে দেখেছিলাম যে অ্যামিনো গ্রুপ কার্বক্সিল, কেউ একজন অম্লধর্মী, কেউ একজন বেস মানে ক্ষারীয়ধর্মী। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড অতিরিক্ত ক্ষারীয়মূলক বা NH যদি থাকে তাহলে সেটা বেসিক অ্যামিনো অ্যাসিড, যেরকম লাইসিন, আর্জিনাইন, হিস্টিডাইন, এটসেট্রা। আর আম্লিক অ্যামিনো অ্যাসিডের কথা কি বলছে? অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের কথা কি বলছে? এক্ষেত্রে যদি কার্বক্সিল গ্রুপটা অত্যাধিক পরিমাণে থাকে তাহলে আমরা সেটাকে তাই বলছি। এখানে যেরকম এক্সাম্পল কিন্তু দেওয়া হয়েছে। কিটোজেনিক, কিটোজেনিক হচ্ছে যে সকল অ্যামিনো অ্যাসিড ডায়াবেটিস রোগীর দেহে কিটোন বডির গঠনে সহযোগিতা করে তাদেরকে বলা হয় কিটোজেনিক। আর যারা এই গ্লুকোজেনেসিস প্রক্রিয়ার দ্বারা ডায়াবেটিস রোগীদের দেহে গ্লুকোজ গঠন করে তাদের বলা হয় অ্যান্টিকিটোজেনিক বা গ্লুকোজেনিক। তার মানে যেহেতু গ্লুকোজ গঠন করছে তাই গ্লুকোজেনিক, যদি কিটোন গঠন করে দেন ওটা হয়ে যাবে আমার কিটোজেনিক। সালফার যুক্ত, আমরা দেখলাম যে কিছু কিছুর ক্ষেত্রে সালফারও থাকে, তাহলে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিডের মধ্যে রয়েছে সিস্টিন, সিস্টেইন, মিথিওনাইন। অ্যামিনো অ্যাসিডের কাজ কি? প্রথমত এটা প্রোটিনের প্রধান উপাদান, তার সাথে সাথে প্রতিটা কোষের অপরিহার্য অঙ্গ এবং প্রকৃতপক্ষে প্রাণীদেহের কোষ গঠনে, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে এই অ্যামিনো অ্যাসিড সাহায্য করে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন সাম্য বজায় রাখে। এছাড়া বিভিন্ন রকমের এনজাইম যে হয় তাদেরই অন্যতম একটা গঠন উপাদান হচ্ছে প্রোটিন। তার সাথে সাথে হিমোগ্লোবিন অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। তার সাথে সাথে বলা যায় যে অ্যামিনো অ্যাসিড পরোক্ষভাবে মানে প্যাসিভলি দেহের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহনে কিন্তু সাহায্য করে থাকে।
প্রোটিন অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে যাতে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যকৃতে রক্তে অ্যামিনো অ্যাসিডের সাহায্যে অ্যালবুমিন, প্রোথ্রমিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন এই সমস্ত প্লাজমা প্রোটিনের সংশ্লেষ ঘটায়। বিপাকের সময় কলাকোষের প্রোটিন বিনষ্ট হলে তাদের সংস্কার, তাদের ক্ষতিপূরণ ইত্যাদি কাজে অ্যামিনো অ্যাসিড অংশগ্রহণ করে। এছাড়া হরমোনও কিন্তু প্রোটিনেশিয়াস হয় বাই নেচার, সেখানেও কিন্তু অ্যামিনো অ্যাসিড সাহায্য করে থাকে। এবার কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা কিছু সুনির্দিষ্ট বা আমরা যদি বলে থাকি স্পেসিফিক কাজ করে থাকে, যেরকম গ্লাইসিন দেহের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজন। গ্লুটামিক অ্যাসিড এটা নিউরোট্রান্সমিটারের পূর্বস্তর হিসাবে কাজ করে। আর্জিনাইন এটা ইউরিয়া গঠনে সাহায্য করে থাকে। লাইসিন কার্নিটাইনের মূল গঠনকারী বা প্যারেন্টেরাল সাবস্টেন্স উপাদান মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফ্যাটি অ্যাসিড পরিবহন করে থাকে। মিথিওনাইন এবং সিস্টিন চুলের কেরাটিন ইনসুলিন তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়া ট্রান্সমেথাইলেশন প্রসেসের সঙ্গে যুক্ত গ্লুটাথায়নের একটা উপাদান এবং মিথিওনাইন এবং তা থেকে কোলিন ফ্যাটি লিভার কিন্তু সারাতে সাহায্য করে। কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস, আর্সেনিক, ক্লোরোফর্মের বিষক্রিয়ার ফলে যকৃতের যে ক্ষতি সাধিত হয়, মিথিওনাইন কিন্তু সেই ক্ষতি থেকে যকৃতকে রক্ষা করে থাকে। সিস্টিনের বিপাক্রিয়া থেকে পিত্ত অম্ল বাইল অ্যাসিড যেগুলো হয় তার সাথে যুক্ত টরিনের উদ্ভব ঘটে থাকে। সোডিয়াম টরোকলেট, তাই না, সোডিয়াম টরোকলেট, সোডিয়াম গ্লাইকোক্লোরেট, এই দুটো নাম আমরা কিন্তু পেয়েছি। ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন থেকে এপিনেফ্রিন এবং থাইরক্সিনের সংশ্লেষ ঘটে। ত্বক, কেশ, অক্ষিপটের বর্ণের জন্য মেলানিন কণা টাইরোসিন থেকেই তৈরি হয়। হিস্টিডাইন মাংসপেশির অন্যতম উপাদান হিসেবে কাজ করে থাকে। এছাড়া হিস্টামিনে রূপান্তরিত হয়, পাকস্থলীর অম্লক্ষরণের উদ্দীপক হিসেবে কাজ করে। হিস্টামিন আবার অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াতেও কিন্তু যুক্ত থাকে। হিস্টামিন একটা নিউরোট্রান্সমিটার। থ্রিওনাইন কি? এটা লাইপোট্রপিক এজেন্ট হিসাবে যকৃতে বাড়তি ফ্যাট কিন্তু জমতে দেয় না। ট্রিপ্টোফেন যদি আমরা দেখি তাহলে নিকোটিনিক অ্যাসিড সংশ্লেষিত হয়। সেরোটোনিন বা 5 হাইড্রক্সি ট্রিপ্টামাইনের পূর্বস্তর হিসেবে কাজ করে এবং রক্তপাত বন্ধ করতেও হেল্প করে। প্রোলিন এবং হাইড্রক্সিপ্রোলিন হিমোগ্লোবিন সাইটোক্রোমের অংশ তৈরিতে কাজে লাগে। লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন মাংসপেশিতে জারিত হয় এবং অ্যালানিন তৈরি করতেও কিন্তু কাজে লাগে। এবার হচ্ছে লিমিটিং অ্যামিনো অ্যাসিড। বলছে প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকলে তাকে লিমিটিং অ্যামিনো অ্যাসিড বলা হয়ে থাকে। প্রোটিনের এবার সাধারণ ধর্ম কি? এই যে সাধারণ ধর্মগুলো, সেই ধর্মের মধ্যে প্রথম হচ্ছে অধঃক্ষিপ্ত করা যায়। কিভাবে? দ্রবণ হতে নানা বিকারকের মাধ্যমে এটাকে অধঃক্ষিপ্ত বা প্রেসিপিটেশন করা যায়। এছাড়া যদি আমি তাপ প্রয়োগ করি প্রোটিনের উপর, তাহলে বিশেষ করে অ্যালবুমিন আর গ্লোবিউলিন পরিবর্তন দেখতে পাওয়া যায়। এটাকে কোয়াগুলেশন বলে থাকে এবং ডিন্যাচুরেট প্রোটিনে কিন্তু রূপান্তরিত হয়। বর্ণ বিক্রিয়া, কালারেশন বিভিন্ন রকমের বর্ণ বিক্রিয়ার জন্য দায়ী। বায়ুরের বিক্রিয়া, মিলনের বিক্রিয়া, অ্যাডাম কুইজের বিক্রিয়া, জ্যানাথ প্রোটিন ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। প্রোটিন অন্ততপক্ষে একটা কার্বক্সিল আর একটা অ্যামিনো গ্রুপ থাকে, তাই প্রোটিন উভধর্মী পদার্থ। এছাড়া পিএইচ এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুই আয়ন সমান সমান থাকতে পারে এবং তার যে মূল পিএইচ বিন্দু সেটাকে আমরা আইসোইলেকট্রিক পিএইচ কিন্তু বলে থাকি। এবার প্রোটিনের যদি আমরা দেখি, উৎকৃষ্ট উৎস হচ্ছে মাংস, মাছ, মেটে, ডিম ইত্যাদি। তার সাথে সাথে পনির, মাখন তোলা গুঁড়ো দুধ ইত্যাদি যথেষ্ট পাওয়া যায় যে সমস্ত সিরিয়াল অ্যান্ড মিলেটস রয়েছে, আর সামান্য পাওয়া যায় আলু, সবুজ শাক পাতা ইত্যাদিতে। এবার হচ্ছে এতক্ষণ আমরা অ্যামিনো অ্যাসিডের প্রোটিনের বিল্ডিং ব্লক অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন দেখলাম। এবার হচ্ছে প্রোটিনের নিজের ক্লাসিফিকেশন। পুষ্টিগতভাবে 3 ভাগে ভাগ করা যায়: সম্পূর্ণ, কম অসম্পূর্ণ মানে দ্বিতীয় শ্রেণীর, আর হচ্ছে তৃতীয় শ্রেণী। আর উৎপত্তি অনুসারে প্রাণীজ, উদ্ভিজ্জ, গঠন অনুসারে সরল, সংযুক্ত, লব্ধ, এই 3টে ভাগে কিন্তু ভাগ করা যায়। এবার যদি আমরা একটা চার্ট দেখে নিই, যে চার্টের মাধ্যমে সম্পূর্ণটা বলা হয়েছে, সেই চার্টটা আমরা এখানে দেখব। তার আগে আগের যে ক্লাসিফিকেশন গুলো সেগুলো কিন্তু একটু আমরা আলোচনা করে নেব। অর্থাৎ যে পুষ্টিগত বা গুণ অনুসারে, যার মধ্যে একটা রয়েছে উপযোগী বা সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। কেন প্রথম শ্রেণীর প্রোটিন বলছে? এর মধ্যে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে সেগুলো সব থাকে, ডিম, দুধ ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর কেন বলছে? কারণ অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড গুলো সুষম অবস্থায় থাকে না এবং উদ্ভিদ জগৎ থেকে উৎপন্ন প্রোটিনগুলো এই দ্বিতীয় শ্রেণীর প্রোটিন রূপে কিন্তু গণ্য হয়।
আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে বলছে যে পুষ্টি বা বৃদ্ধি কিছুই সাধিত হয় না। অনাবশ্যক যে আবশ্যক যে অ্যামিনো অ্যাসিড গুলো নেই এবং কখনো কখনো দেহে তাপ উৎপাদন করে, জ্বালানি খাদ্যের মতন কাজ করে থাকে এবং অনুপযোগী হয়, মানে ও কোনো কাজেই লাগে না। দ্যাটস ওয়াই দে টার্মড অ্যাজ দ্য তৃতীয় শ্রেণীর প্রোটিন। এবং যেরকম জেলাটিন, জেন ইত্যাদি। উৎপত্তি অনুসারে প্রাণীজ উদ্ভিজ্জ দুটো। প্রাণীজ উৎস থেকে যে প্রোটিনগুলো পাওয়া যায় দে আর টার্মড অ্যাজ দ্য অ্যানিমাল প্রোটিন, এবং উদ্ভিজ্জ উৎস থেকে যে সমস্ত প্রোটিনগুলো পাওয়া যায় দে টার্মড অ্যাজ দ্য, আমরা বলতে পারি, উদ্ভিজ্জ প্রোটিন। এবার এখানে আন্ডারলাইন করেছি, দেখো, যে প্রাণীজ প্রোটিনে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলি উপযুক্ত পরিমাণে থাকে বলে তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন বলা হয়। আবার উদ্ভিদ প্রোটিনে অ্যামিনো অ্যাসিডগুলি উপযুক্ত পরিমাণে থাকে না বলে তাদেরকে সেকেন্ড ক্লাস বা আংশিক পূর্ণ প্রোটিনও কিন্তু বলা হয়ে থাকে। এবার প্রোটিনের পুষ্টিগত শ্রেণী বিভাগ অ্যাকর্ডিং টু দ্য নিউট্রিয়েন্টস, খাদ্যের শ্রেণী অনুযায়ী ভাগগুলো করেছে। গঠন অনুসারেরটা আমরা চার্টের মাধ্যমে দেখব। গঠন অনুসারে দেখো, সরল প্রোটিন রয়েছে, সংযুক্ত প্রোটিন রয়েছে, লব্ধ প্রোটিন রয়েছে। সরল প্রোটিনের মধ্যে যদি আমরা দেখি, সরল প্রোটিনের মধ্যে অ্যালবুমিন কোথায় পাওয়া যায়? ডিমের সাদা অংশ ইত্যাদিতে। তারপর হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন হচ্ছে ডিমের সাদা অংশ, ডিমের কুসুম ইত্যাদিতে। প্রোটামিন মাছের শুক্রাণুতে, হিস্টোন হিমোগ্লোবিন থাইরয়েড গ্ল্যান্ড, প্রোলামিন গম ভুট্টা বার্লি, গ্লুটেলিন দানাশস্য গম ভুট্টা ইত্যাদি। স্ক্লেরোপ্রোটিন চুল, নখ, শিং, অস্থিদাঁত ইত্যাদি। এবার হচ্ছে সংযুক্ত। সংযুক্ত মানে কি? কোনো কিছু অ্যাড আছে, তাই না? ফসফো প্রোটিন, প্রোটিন আছে আর ফসফেট গ্রুপ আছে, দুধ, ডিম। গ্লাইকোপ্রোটিন তার মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন। গ্যালাক্টোসামিন, গ্লুকোসামিন। নিউক্লিয় প্রোটিন রাইবোজোম, ক্রোমোজোম। ক্রোমোপ্রোটিন চোখের রেটিনা, রক্তের লোহিত কণিকা। মেটালোপ্রোটিন মেটাল থাকবে সাথে, যেরকম এনজাইমের প্রোটিন। লাইপোপ্রোটিন দুধ, প্লাজমা ইত্যাদি। লব্ধ প্রোটিনের মধ্যে ডেরাইভড, এদেরকে বলা হয় ডেরাইভড। ফাইব্রিন, মেটাপ্রোটিন, সেদ্ধ ডিমের জমাট বাঁধা যে সাদা অংশ, পেপটোন, পেপটাইড, প্রোটিওজ ইত্যাদি। এবার উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিনের একটা পার্থক্য আছে। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম তার উপর বেস করে এই পার্থক্যটা কিন্তু করা হয়েছে। তাহলে এবার আমরা চলে যাব প্রোটিনের দৈনন্দিন প্রয়োজনীয়তাতে। এই দৈনন্দিন প্রয়োজনীয়তা যদি আমরা দেখি, আমরা শুরুতেই দেখলাম বলা হয়েছে যে 25 ইয়ার্স পর্যন্ত আমাদের বৃদ্ধি অব্যাহত থাকে, তার পরবর্তীতেও কিন্তু প্রোটিনের দরকার হয়। আমরা যদি আপ টু 100 ইয়ার্স অবধি বেঁচে থাকি বা 80 ইয়ার্স অবধি থাকি বা 90 ইয়ার্স অবধি থাকি, এতদিন পর্যন্ত আমাদের যে দেহের বৃদ্ধি, সেই বৃদ্ধি কিভাবে সংগঠিত হবে? তার জন্য কাকে দরকার? তার জন্য প্রোটিনকে দরকার, কারণ প্রোটিন ক্ষয়পূরণ ছাড়াও কিন্তু দেহের বৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। এবং একজন ব্যক্তির তুলনায় শিশু, বালক, কিশোর, যুবকের কিন্তু প্রোটিনের প্রয়োজনটা অনেকটা বেশি হয়। কারণ প্রোটিনের প্রয়োজন দেখা যায় চারটে কারণে। একটা, নাইট্রোজেনের সাম্যতা বজায় রাখার জন্য, এনজাইম হরমোন প্লাজমা প্রোটিন তৈরি করতে, দেহের সামর্থ্য রক্ষার জন্য, আর রোগের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যাওয়ার জন্য। এবার আইসিএমআর এর নির্দেশ অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে প্রোটিন কতটা পরিমাণে দরকার হয়, আমরা যদি এখানে আমাদের আরডিএটা দেখে নিই, তাহলে মেনদের ক্ষেত্রে রয়েছে, ওম্যানদের ক্ষেত্রে রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে। আমরা 2020 আরডি এর অ্যাকর্ডিং এ কিন্তু দেখব। দেহ প্রোটিনের কাজ, প্রথমত দেহকোষে প্রোটোপ্লাজমের প্রধান হচ্ছে প্রোটিন, মাংসপেশির কঠিন পদার্থ প্রোটিন, তার সাথে সাথে নখ এমনকি চুলের প্রধান উপাদানও হচ্ছে প্রোটিন, তার সাথে সাথে দেহের বৃদ্ধি, গঠন, ক্ষয়পূরণ, মনের শক্তি স্ফুরণ, তাপ ও শক্তি উৎপাদন, প্রতিরোধ শক্তি অর্জন, শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ, এনজাইম তৈরি, স্তন দুগ্ধ উৎপাদন, অন্যান্য কাজের মধ্যে দেহের গঠন বৃদ্ধি সাধন। প্রথম এবং প্রধান কাজই হচ্ছে নতুন দেহকোষ তৈরি করা। প্রাণের আবির্ভাব থেকে বৃদ্ধির প্রতি পর্বে, অবস্থায় এবং শৈশবে, বাল্যকালে, কৈশোরেও কিন্তু প্রোটিন সাহায্য করে থাকে। ক্ষয়পূরণ কিভাবে করে? প্রোটিন নিশ্চল কিংবা স্থির অবস্থায় থাকে না, অনবরত ভাঙছে। খাদ্যের প্রোটিনের অ্যামিনো অ্যাসিড দ্বারা সংশ্লেষিত নতুন প্রোটিন এসে তাদের স্থান পূরণ করছে। উদাহরণ হিসেবে বলা যায়, রক্তের কোষগুলোর আয়ু কত? 120 দিন। কার কথা বলছে এখানে? আরবিসির কথা বলছে। দেহকোষগুলো বিনষ্ট হলে খাদ্যের সঙ্গে নতুন প্রোটিন গ্রহণ করলে তবে তার স্থান পূরণ হয়, নতুবা অ্যানিমিয়া রোধ করা যায় না। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে এই পোর্শনটা।
আর কি বলছে, শুধু রক্তকোষগুলো নয়, দেহের সমস্ত কোষের প্রোটিনই কিন্তু ক্ষয়প্রাপ্ত এবং সংশ্লেষিত হয়। দেহ সংরক্ষণের জন্য প্রোটিন পর্যাপ্ত প্রয়োজনে দরকার হয়ে থাকে। মনের শক্তি স্ফুরণ ঘটায় প্রোটিন। শৈশবে প্রথম শ্রেণীর প্রোটিনের অভাব হলে শিশুদের উপযুক্ত মানসিক বিকাশ ঘটে না, পরিণত বয়সেও কিন্তু তার প্রভাব দেখতে পাওয়া যায়। তাপ ও শক্তি উৎপাদন আমরা জানি যে 1 গ্রাম প্রোটিন থেকে ওই 4 কিলো ক্যালোরির মতন আমরা শক্তি পেয়ে থাকি। প্রতিরোধ শক্তি অর্জন মানে ইমিউনো প্রোটিন বলা হয়ে থাকে, বা প্রোটিনের যে অনাক্রমতা ক্ষমতা। শারীরবৃত্তীয় কাজের মধ্যে কোলাজেন একটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। হাড়, দাঁতের কাঠামো, সিমেন্টের মতন। সিমেন্ট কি কাজ করে? জিনিসকে একদম টাইট করে দেয় না, আজীবন। একটা বাড়ি আমরা হয়তো 100 বছর ধরে একটা বাড়ি রয়েছে, কিসের জন্য? যে সিমেন্টটা ব্যবহার করা হচ্ছে। এছাড়া অ্যাক্টিন, মায়োসিন, এরা সংকোচনশীল প্রোটিন, মাংসপেশির যে সংকোচনশীলতা সেটা বজায় রাখে। রক্তের লোহিত কণিকার প্রধান উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, এটাও একটা প্রোটিন। অক্সিহিমোগ্লোবিন, কার্বক্সিহিমোগ্লোবিন। মেলানিন সংশ্লেষণ, দেহত্বকের যে রঞ্জক রয়েছে মেলানিন, তা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু তৈরি হয়। প্লাজমা প্রোটিন বিশেষ করে অ্যালবুমিন, গ্লোবিউলিন অভিস্রাবণ চাপ এবং দেহের জলসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। বাফার হিসাবে তো আমরা একদম শুরুতেই দেখলাম যে প্রোটিন কাজ করে থাকে। চোখের দৃষ্টিগ্রাহক কোষ যেটা রয়েছে সেই প্রোটিন নির্মিত হয়। প্রোটিন রক্তের অম্লক্ষারীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এনজাইমের উপাদান হিসেবে কে কাজ করে থাকে? প্রোটিন কাজ করে থাকে। ওকে। হরমোন তৈরি করতেও কিন্তু প্রোটিন কাজ করে থাকে। বৃদ্ধির সহায়ক হরমোন বলো, থাইরক্সিন বলো, ইনসুলিন বলো, সব কিছুতে কিন্তু প্রোটিন রয়েছে। স্তন দুগ্ধ উৎপাদন, শিশুর খাদ্য কি মাতৃস্তন্য, এবং স্তন এবং স্তনগ্রন্থিতে শিশুর খাদ্য দুগ্ধ রূপে সংশ্লেষিত হয়। তার জন্য কে রেসপন্সিবল? প্রোল্যাকটিন হরমোন। সেই প্রোল্যাকটিন হরমোন কি করে? এই প্রোটিন কিন্তু এর উপাদানী কাঠামো হিসাবে কাজ করে। অন্যান্য কাজের মধ্যে যদি আমরা দেখি, লোহা পরিবহনে ট্রান্সফেরিন, তার সাথে সাথে ট্রিপ্টোফ্যান তৈরি করতে, এবং এছাড়া অ্যামিনো অ্যাসিডের কাজ কি? প্রোটিনের কাজই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজ, এবং অপরিহার্য কাজগুলো কিন্তু করে থাকে। কার্বোহাইড্রেট কিংবা ফ্যাট প্রোটিনের বিকল্প হতে পারে না, কারণ কার্বোহাইড্রেটে কে নেই? নাইট্রোজেন নেই। ফ্যাটে সর্বদা থাকে না। প্রোটিন দেহে নাইট্রোজেনের যে সাম্য, সেই সাম্যটা বজায় রাখতে পারে। প্রোটিনের সদ্ব্যবহার যদি আমরা বলি, তাহলে সদ্ব্যবহার বলতে গেলে আমাকে নাইট্রোজেন সাম্যটা বলতে হবে। এই নাইট্রোজেন সাম্য প্রোটিন বজায় রাখে, কারণ যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক যে পরিমাণ নাইট্রোজেন প্রোটিন রূপে গ্রহণ করে, এবং সেই পরিমাণ নাইট্রোজেন তার দেহ থেকে রেচিত হয়, অবস্থাকেই বলা হয় নাইট্রোজেন ব্যালেন্স। এখানে তার যে ইকুয়েশন সেটা কিন্তু মেনশন করা রয়েছে। বলছে প্রোটিন নাইট্রোজেন থাকে প্রায় 16%। 100 গ্রাম প্রোটিনের মধ্যে 16 ভাগ নাইট্রোজেন পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিনে প্রায় 6.25 গ্রাম মতন কিন্তু নাইট্রোজেন পাওয়া যায়। এবার এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন, যদি খাদ্যে প্রোটিন না থাকে তবে দেহের প্রোটিন ভেঙে যায় এবং মূত্রের সঙ্গে নির্গত হয়, তাকেই বলা হয় এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন। আর যদি মলের সঙ্গে নির্গত হয় সেটাকে বলা হয় এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন। প্রোটিনবিহীন খাদ্য দেহে ঋণাত্মক নাইট্রোজেন সমূহ তৈরি করে, মানে খাদ্যের মাধ্যমে দেহে নাইট্রোজেন জমা হয়নি কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আর তার ঠিক উল্টোটা হলে আমরা তখন সেটাকে কি বলে থাকবো? সেটাকে বলে থাকবো পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এবার নাইট্রোজেন ভারসাম্য, ইকুইলিব্রিয়াম। খাদ্যে যখন নাইট্রোজেন গ্রহণ এবং রেচনের পরিমাণ সমতা থাকে, তখন তাকে নাইট্রোজেন সাম্য বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। নাইট্রোজেনের জমা এবং খরচের পরিমাণ থাকছে ইকুয়াল ইকুয়াল। যদি প্রোটিনের অভাব হয় তাহলে কোয়াশিওকর, ম্যারাসমাস, যেগুলো আমরা শুরুতে ডিসকাস করেছি ম্যালনিউট্রিশনের মধ্যে, সেগুলো কিন্তু হতে পারে, এবং এটা শিশুদের ক্ষেত্রে খুব মারাত্মকভাবে দেখা দিতে পারে। এছাড়া অন্ত্র এবং বিভিন্ন গ্রন্থি থেকে যে খাদ্য পরিপাককারী উৎসেচকগুলো সেগুলো নির্গত হয় না। হজম, পেটের গোলমাল, উদরাময় তো হয়েই থাকে। যকৃতে ফ্যাট জমা হয়, ফ্যাটি লিভার সৃষ্টি হয়, ইডিমা অবস্থা দেখতে পাওয়া যায়, মাংসপেশির ক্ষয়, রক্তাল্পতা ইত্যাদিও দেখতে পাওয়া যায়। শৈশবে প্রোটিনের অভাব হলে মনের যে উপযুক্ত বিকাশ সেটা ব্যাহত হয়ে যায়। তাই উপযুক্ত পরিমাণ প্রোটিন শিশুদের শৈশবে কিন্তু দিতে হবে। এছাড়া প্রোটিনের অভাব হলে নাইট্রোজেন সাম্য নষ্ট হয়, মাংসপেশির ক্ষয় হতে পারে। বিভিন্ন যে সংক্রামক রোগ একবার হয়ে গেলে কখনো ঠিক হতে চায় না, ইফ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ প্রোটিন। প্রোটিনের অভাবে কিছু কিছু ভিটামিন এবং খনিজ লবণের পরিবহন ব্যাহত হয়। তার সাথে সাথে হরমোনের যেহেতু গুরুত্বপূর্ণ উপাদান, তাই এন্ডোক্রাইন গ্রন্থির উপর কোনো প্রভাব বিস্তার
করে না। কোয়াশিওকার আক্রান্ত হতে পারে, ম্যারাসমাস আক্রান্ত হতে পারে। প্রয়োজনীয় শক্তির প্রায় 10-15% প্রোটিন থেকে সংগৃহীত হয়। দেহ নির্মাণ এবং দেহ সংরক্ষণের কাজেও ব্যয় হয়। এবার যদি এক্সেস হয়ে যায়, এক্সেস হয়ে গেলে কিছু সিম্পটোম্যাটিক কন্ডিশন দেখতে পাওয়া যাবে, কিডনির উপর একটা প্রেশার পড়বে ইত্যাদি। এবার আমরা তো দেখলাম এত কিছু প্রোটিনের, কিন্তু প্রোটিনটা যে খুব ভালো প্রোটিন আমি কিভাবে তার মেজারমেন্ট করব? তার মেজারমেন্ট করতে হলে কিছু টেকনিক রয়েছে। সেই টেকনিকের মধ্যে প্রথম যদি আমরা দেখি, প্রথম টেকনিক হচ্ছে পিইআর। পিইআর এর এই যে পরীক্ষাটা একটা ইঁদুরের উপর করা হয়েছিল। পিইআর হচ্ছে আমার যতটা বডি ওয়েট গেইন হচ্ছে এবং ডিভাইডেড বাই আমি যতটা প্রোটিন কনজিউম করছি বা গ্রহণ করছি, সেটাই কিন্তু আমার পিইআর। আরেকটা হয় পাচনাঙ্ক পদ্ধতি বা পিডিসিএএস, প্রোটিন কোয়ালিটি অফ ডিফারেন্ট ফুডস মেজার্ড বাই পিডিসিএএস। প্রোটিন নির্দিষ্ট পরিমাণে খাবার পর তার শতকরা যত ভাগ অন্ত্র থেকে শোষিত হয় তাকেই ওই প্রোটিনের পাচনাঙ্ক বলে। প্রোটিনের পাচনাঙ্ক সমান সমান যদি আমরা বলি, তাহলে 100 ইন্টু খাদ্যের নাইট্রোজেন, তার সাথে সাথে মানে মলের নাইট্রোজেন, মলের বিপাকজাত নাইট্রোজেন ডিভাইডেড বাই খাদ্যের নাইট্রোজেন। ওকে। আর একটা হয় কেমিক্যাল স্কোর। কেমিক্যাল স্কোর যদি আমরা বলি, তাহলে পরীক্ষাধীন প্রোটিনের সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিডকে ডিমের প্রোটিনের, কারণ ডিমের প্রোটিনকে স্ট্যান্ডার্ড প্রোটিন ধরা হয়ে থাকে, তার সাথে তুলনা করা হয়। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এখানে দুধের উদাহরণ দেওয়া হয়েছে। দুধ অলসো আ স্ট্যান্ডার্ড প্রোটিন বা রেফারেন্স প্রোটিন আমরা বলতে পারি। ওকে। সো এই সংক্ষিপ্ত আলোচনা প্রোটিনের উপর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, এবং লাস্ট আমাদের যে থিওরি ক্লাস সেমিস্টার 1 এর, সেটা খুব শীঘ্রই চলে আসবে এবং তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আফটার দ্যাট আমরা সেমিস্টার 1 এর যে কোয়েশ্চেন আনসার সেগুলো কিন্তু ডিসকাস করব। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপডেটেড থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।